নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প কুমকুম কুমারীর গুপ্তকথা। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি অনিন্দিতা। জ্যৈষ্ঠ মাস। পল্লীগ্রামের রাত্রি এক প্রহর অতীত হইয়াছে। কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে। রান্নাঘরে বসিয়া বড়গিন্নি হরিনামের মালা ফিরাইতে ফিরাইতে বলিলেন, ছোট বউ কই? ডাকো না তাকে। খাবে কখন? রাত কি হয়নি? বড় মেয়ে সাবিত্রী বলিল, কোথায় পড়ে ঘুমোচ্ছে বোধহয়। যা তো সুরি, খুঁজে তাকে উঠিয়ে নিয়ে আয় তো। সুরবালা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল। একতলা, দোতলা, তিনতলার ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজিয়া বেড়াইল, কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইল না। অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল। ছাদ অন্ধকার। দ্বারের নিকট দাঁড়াইয়া সভয়ে অনুচ্চ কণ্ঠে হাঁকিল, ছোট বউ, ও ছোট বউ, কুমি, ও কুমি। পোড়ামুখী হতভাগী বাদ্রি, কই, এখানেও তো দেখছি রে। বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল। শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন। মেজগিন্নি অর্থাৎ কুমি বা কুমকুম কুমারী যাহার পুত্রবধূ, তিনি নিজে গিয়া বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাহাকে পাইলেন না। বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল, কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না। তখন বড় গিন্নি বলিলেন, ওমা, এ কি সর্বনাশ হল, আমার যে বুক কাঁপছে। বধূদের কন্যাদের মুখ শুকাইয়া গেল। গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কা ছায়া পড়িল। একজন উঠানের চারিদিকে ঘুরিয়া আসিয়া বলিল, সদর দরজা, দুই খিড়কি দরজা সবই তো বন্ধ। ছোট গিন্নি বলিলেন, রাত 10টা বাজে, দরজা বন্ধ হবে না? সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল, তখন থেকেই তো সে বাড়িতে নেই। কর্তারা আহার আনতে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন। বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে, কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া বন্ধু বান্ধব সহ তখনও তাস পাশা চালাইতেছে। গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের খবর দেওয়া উচিত। বড়গিন্নি তখন হরিনামের মালা হস্তে দ্বিতলে নিজের শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন। এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী। বয়স এখন 16 বৎসর। আজ 3 বৎসর সে শ্বশুর ঘর করিতেছে। পিতার নাম হারাধন বসু। পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ। এইটি তাহার একমাত্র কন্যা। বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী, কিন্তু গোড়াতেই যাহার কু, মাঝেও কু, সেই কি কখনো সু হইতে পারে? এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক, বাল্যকালেই কুমকুম অত্যন্ত দুষ্টু এবং দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল। পাড়ার পুকুরে পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত। ভাইদের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইত। প্রতিবেশীদের বাগানে বেড়া ভাঙিয়া ঢুকিয়া স্বচ্ছন্দে গাছে উঠিয়া ফল চুরি করিয়া খাইত। এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময়ে সময়ে প্রহার খাইতেও হইত কম নয়। এমনকি তাহার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল, কুমকুম, তোর পিঠে দমদম। একদিন এক সমবয়সী বালক কুমকুমের সহিত বিবাদ করিয়া এই ছড়াটি বলিতে বলিতে এবং হস্ত দ্বারা দুমদুমের ইঙ্গিত করিতে করিতে তাহাকে খ্যাপাইতে থাকে। কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খানিকটা ঝাঁকানি দিয়া তাহাকে এমন ধাক্কা মারিয়াছিল যে ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝরঝর করিয়া রক্ত ঝরিতে থাকে। এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণরা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচি সঙ্গত নহে, এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধুবর্ষণ করিত না, ইহাও নিঃসংশয়ে বলা যায়। পিতামাতা স্নেহে আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওরফে কুমি ক্রমে 11 বর্ষে পদার্পণ করিল।
তখন তাহার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হইল। মেয়েটি দেখিতে শ্যামবর্ণ, তবে মুখশ্রী ভালো, চুল বেশ ঘন ও বড়। একমাত্র মেয়ে, বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরিল না। বৎসরখানেক খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মিলিল। পাশের গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার। ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন কলকাতার কলেজে FA পড়িতেছে। দেখিতে শুনিতেও ভালো। শুভ দিনে শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুরবাড়ি গেল। কুমির শ্বশুরবাড়ি বৃহৎ বাড়ি, বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান, তাহার মধ্যে পুষ্করিণী ও বহু জাতীয় ফলের বৃক্ষ। শ্বশুরেরা 3 ভাই, হরিনাথ, যদুনাথ ও কুমুদনাথ। 3 ভাই একত্র আছেন। 3 গৃহিণী, তাহাদের প্রত্যেকের পুত্র কন্যা বধূ নাতি নাতনি তো আছেনই, তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নাই। চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে। চাকর কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে। চাষের বলদ ও দোহাল গাই রাখিবা সুবিস্তীর্ণ পাকা গোহাল বাড়িটি নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল, তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাস বাটি নির্মিত হইতে পারে। শ্বশুরবাড়িতেই জনবহুলতা দেখিয়া কুমির প্রাঞ্জাল হাঁপাইয়া উঠিল। বউ সাজিয়া ঘোমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তাহার পক্ষে বড়ই বিড়ম্বনা হইয়াছিল। তাই সে 3য় দিন বিকালে কাহাকেও কিছু না বলিয়া এক সুযোগ মতো শ্বশুরালয় হইতে চম্পট দিল। পথঘাট তাহার অপরিচিত নহে। প্রায় 1.5 কোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাক্কালে পিতৃভবনে গিয়া উপস্থিত হইল। ঘরমাক্ত কলেবরে ধূলি ধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতামাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগই করিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না। বেয়াই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থে তৎক্ষণাৎ লোক ছুটাইয়া দিলেন। অপর একজন গরুর গাড়ি আনিতে গেল। স্বামী স্ত্রী উভয়ে মিলিয়া কন্যা সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুরবাড়ি পৌঁছাইয়া দিলেন। কুমির পিতা তাহার শ্বশুরগণের নিকট এবং মাতা অন্তঃপুরে গৃহিণীদের কাছে অনেক অনুনয় বিনয় ও তোষামত করিয়া তাহাদের রাগ রোষ মিটাইয়া বাড়ি ফিরিয়া আসিয়াছিলেন। সেই কুমকুম অর্থাৎ কুমি এখন 16 বছরের হইয়াছে। সেই এখন এ বাড়ির ছোট বউ পদবী লাভ করিয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টুমি অনেকটা কমিয়াছে বটে, কিন্তু এখনও সে আদর্শ হিন্দু কুলবধূ হইয়া উঠিতে পারে না। এই পাড়াতেই তাহার 2-3টি সখী আছে, তাহারা এই গ্রামেরই মেয়ে। তাহাদের সঙ্গে কুমির বড় ভাব, তাহারা সর্বদাই এই বাড়িতে আসে। কুমিও মাঝে মাঝে শ্বশুরবাড়ির বিনা অনুমতিতে তাহাদের বাড়ি বেড়াইতে যায়। এই জন্য তাহাকে যথেষ্ট বকুনিও খাইতে হয়, কিন্তু কিছুতেই তাহার এই অভ্যাস দূর হইল না। বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমির স্বামী নির্মল বাড়ি আসিল। কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো লইয়া নির্মল তাহাকে খুব বকিল। স্বামী স্ত্রীতে রীতিমতো ঝগড়া হইয়া গেল। নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করিতে গিয়াছিল। বাপ মার মত লইয়া রাগের ভরে নির্মল 2 সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল। ইহার 3টি দিন পরেই বাড়িতে এই বিভ্রাট, ছোট বউ গেল কোথায়? দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষাতের জন্য বড়গিন্নি শয়নকক্ষের দ্বারে গিয়া দাঁড়াইলেন। পালঙ্কের নিম্নে জলচৌকির ওপর গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে। কলিকা হইতে অল্প অল্প ধূম উদ্গীরণ হইতেছে, কিন্তু পালঙ্কে কেহ নাই। গৃহিণী দেখিলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড় কর্তা বসিয়া আছেন এবং ঝুড়ি মধ্যস্থ আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন ও সুপক্কগুলি পৃথক করিয়া রাখিতেছেন। এই আম বড় কর্তার বড় যত্নের। গোহালবাড়ির সংলগ্ন যে আম গাছটি আছে এগুলি তাহারই ফল। বাগানের কোনো গাছের আম এগুলির তুল্য সুমিষ্ট ও সুস্বাদু নহে। এই আম গাছে কাহারও হাত দিবার পর্যন্ত হুকুম নাই। কর্তা স্বয়ং দাঁড়াইয়া থাকিয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ শয়নকক্ষে গুদামজাত করিয়া রাখেন এবং স্বহস্ত সমাধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বণ্টন করিয়া দেন।
গিন্নি মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চস্বরে বলিলেন, ওগো, আমবাছা এখন রাখো, বড় বিপদ। আম্র নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তাহার কর্ণগোচরই হইল না। গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন, ওগো, শুনছ, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কর্তার তখন চমক ভাঙিল। কেন, কি হয়েছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। গৃহিণী পুনরুক্তি করিলেন, সর্বনাশ হয়েছে, ছোট বউকে পাওয়া যাচ্ছে না। কর্তার নিকটে সরিয়া আসিলেন, বলিলেন, বলো কি, কখন থেকে? গৃহিণী বলিলেন, সন্ধ্যের আগে তো বাড়িতেই ছিল, বাড়িময় খোঁজা হয়েছে, কোথাও সে নেই, সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে, সন্ধ্যের পর আর কেউ তাকে দেখেনি। কর্তা গুম হইয়া নিজ কেশবিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে 2 মুহূর্তকাল চিন্তা করিলেন। শেষে বলিলেন, গা ধুতে গিয়েছিল কি? একলা গা ধুতে গিয়ে যদি ডুবে টুবে গিয়ে থাকে? কার সঙ্গে গা ধুতে গিয়েছিল, খবর নিয়েছ? গৃহিণী বলিলেন, না তো, তা তো নিইনি। কর্তা গম্ভীর স্বরে বলিলেন, এই তো, যাও, সেইটেই আগে ভালো করে জানোগে। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে দেখি গে বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন। কর্তা বলিলেন, আর শোনো, যদুকে আর কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও বলিয়া হরিনাথবাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে লাগিলেন। এই তলার অপর প্রান্তে মেজ কর্তা ও ছোট কর্তার শয়নগৃহ। বড়গিন্নি মেজ কর্তাকে খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ করিয়া দেখিলেন তিনি বিছানায় পড়িয়া এক মনে একখানি বহি পড়িতেছেন। বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক, স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি। চমকপ্রদ অথবা লোমহর্ষক কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখিলেই তিনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তাহা অর্ডার দিয়া থাকেন। বড়গিন্নি ইহাকে সংবাদটা দিয়া নিম্নে আসিয়া সকল বধূ ও সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু আজ কোন দলের সঙ্গে ছোট বউ যে গা ধুতে গিয়াছিল এমন কোনো সংবাদ পাওয়া গেল না। 3 কর্তা তখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। বয়স্ক পুত্ররাও আসিয়া যোগদান করিল। গৃহিণীরা নবীনারা বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন। বড় কর্তা বলিলেন, গা ধুইতে গিয়া খুব সম্ভব সে খিরখির পুকুরে ডুবিয়া গিয়াছে। একা গিয়াছিল, তাহাতে এই দুঃসংবাদ কেহ এতক্ষণ জানিতে পারেন, অথবা হয়তো বাগানে তাহাকে সাপে কামড়াইয়াছে, সেখানেই সে মরিয়া পড়িয়া আছে। বাগানটা একবার ভালো করিয়া দেখা আবশ্যক। পুত্রগণের মধ্যে সাহসী ও বলিষ্ঠ 2 জন তখনই বাঁশের লাঠি ও হ্যারিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল। বাগান পুকুরঘাটে চারিপাশ তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিল, কোথাও কোনো চিহ্ন নাই। ছোট কর্তা বলিলেন, তাহার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমাইশ পাঁচিল টপকাইয়া বাগানে আসিয়া তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে, কিন্তু এটা কেহ সম্ভব বলিয়া মনে করিলেন না। মেজকর্তা অর্থাৎ কুমি যাহার পুত্রবধূ তিনি বলিলেন, আমার বোধ হয় ভুলেই কি খেদি কি মনোরমা পাড়ার কারুর বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়াছিল, কোনো অভাবনীয় কারণে আসতে পারেনি, কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে। অনেকেই বলিলেন, এতদিন পরে আবার পালাইয়া বাপের বাড়ি যাইবে, ইহা সম্ভব কি? তবে ভুলি খেদি বা মনোরমাদের বাড়ি গিয়া থাকিতে পারে, কিন্তু সেখানে আটকাইয়া পড়ার কি কারণ ঘটিতে পারে? যদি হঠাৎ অসুখ বিসুখ করিয়া থাকে তবে কি তাহারা এতক্ষণে খবর দিত না? 3 কর্তায় এবং বড়গিন্নিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল, কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি এই সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানো কাহারও মত হইল না। কারণ আরেকটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগিতেছিল। এখন এই সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে। তবে কুমির পিত্রালয়ে গোপনে লোক পাঠাতে আপত্তি নাই, এবং তাহা পাঠানো হইল। ডিটেকটিভ উপন্যাস ভক্ত ছোট কর্তা বারংবার বলিতে লাগিলেন, নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাতের হাতে পড়িয়াছে, পুলিশে সংবাদ দেওয়া আবশ্যক।
কিন্তু তাহার মতে কেহই মত দিল না। রাত্রি 2টার সময় কুমির পিত্রালয় হইতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল, কুমি সেখানে যায় নাই। সে রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না, যে যেখানে পাইল পড়িয়া রহিল। দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল। শেষ রাত্রি বড়কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। ছোট ভাই কুমুদ তাহাকে ডাকিতেছেন, বরদা, বরদা উঠুন, ছোট বউয়ের সন্ধান পাওয়া গিয়াছে। বড়কর্তা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন, কোথায়? ছোট কর্তা মুখখানা পেচকের মতো গম্ভীর করিয়া বলিলেন, আমার কথা তো তখন কেউ শুনলেন না। কে তাকে হত্যা করে গোয়ালবাড়ি ছাদের ওপর লাশ তুলে রেখে চলে গেছে। লাশ তুলে রেখে চলে গেছে? খুন করেছে? কি সর্বনাশ, তুমি কি করে জানলে? ছোট কর্তা বলিলেন, এইমাত্র আমি গারুটি হাতে করে মুখ হাত ধোবার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। গোয়ালবাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের ওপর একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে। পার দেখেই আমি চিনতে পারলাম, ও শাড়ি তো গত মাসে আমিই ওর জন্য কিনে এনেছিলাম। বড়কর্তা কাপড় পরিতে পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ করিয়া বলিলেন, শুধু শাড়ি দেখেছ, তবে লাশের কথা বললে যে? ছোট কর্তা অত্যন্ত বিজ্ঞচিত ভাব ধারণ করিয়া কহিলেন, শুধু কাপড়খানা ছাদের ওপর উঠবে কি করে বরদা? কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ছাদের ওপরই আছে। এ সবই তো ক্লু কিনা? লাশটা আলসির জন্য দেখা যাচ্ছে না। চল চল, ছাদে উঠে তো দেখা যাক। ছোট কর্তা বলিলেন, না দাদা, অমন কাজটি করবেন না। এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া। লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুক, এই হচ্ছে নিয়ম। তারপর ডিটেকটিভ এসে ক্রমিক খুনের কিনারা করবে। ছাদে এখন আমাদের কারো ওঠা উচিত নয়। বড়কর্তা বলিলেন, আরে না না, কি বলো তুমি? চলো চলো, ছাদে উঠে আগে আমরা দেখি গে। বলিয়া কর্তা শুধু পায়েই ছুটিলেন। বাড়ির অপর কেহ তখনও জাগে নাই, এমনকি ভৃত্যেরাও ঘুমাইতেছে। মেজ ভাইকে জাগাইয়া 3 জনে উঠানে নামিলেন। উঠান পার হইয়া গোহাল বাড়ির নিকটবর্তী হইয়া সকলে দেখিলেন, ছাদের আলিশার ওপর একখানা শাড়ির প্রান্তভাগ বাতাসে উড়িতেছে বটে। কিছু দূরেই একখানা মই পড়িয়াছিল। মেজকর্তা সেখানা টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাহাতে উঠিয়া পড়িলেন। তিনি ওপরে উঠিলে বড়কর্তা জিজ্ঞাসা করিলেন, কি দেখছ? মেজকর্তা বলিলেন, ছোট বৌমাই তো বোধ হচ্ছে। ছোটকর্তা জিজ্ঞাসা করিলেন, রক্তের চিহ্ন আছে? মেজকর্তা উত্তরে কহিলেন, কই, সেরকম কিছু তো দেখছি নে। ও, বুঝেছি, তাহলে অস্ত্রাঘাত করেনি, বিষ প্রয়োগ কিংবা গলা টিপে মেরেছে। বলিয়া ছোটকর্তা মই বাহিয়া ছাদে উঠিয়া পড়িলেন। পশ্চাৎ পশ্চাৎ বড়কর্তাও কষ্টে সৃষ্টে উঠিলেন। 3 জনে দাঁড়াইয়া লাশের পানে এক দৃষ্টি চাহিয়া রহিলেন। হঠাৎ বড়কর্তা বলিলেন, ওহে, নিঃশ্বাস পড়ছে যে। বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা। এই শব্দে লাশ পাশ ফিরিল, চক্ষু মেলিল এবং 3 শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘোমটা টানিয়া দিল। বড়কর্তা বলিলেন, নারায়ণ নারায়ণ, শ্রীগুরু রক্ষা করেছেন। ওহ, বলিয়া 2 হস্তে মস্তক ধারণ করিয়া সেখানেই বসিয়া পড়িলেন। বসিয়া ছাদের ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। দেখিলেন, বহু সংখ্যক আমের আটি ও খোলা পড়িয়া রহিয়াছে। কতক বা শুষ্ক ও পুরাতন, কতকগুলি বা সদ্যভুক্ত। দেখিয়া তিনি গুপ্ত রহস্যের সূত্র পাইলেন। মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন, বৌমা, তুমি এখানে এলে কি করে? বউ নীরব, বেশি করিয়া ঘোমটা টানিয়া দিল। বড়কর্তা তখন উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, সেসব কৈফিয়ত পরে হবে, এখন আমি সমস্তই বুঝতে পেরেছি। এখন তোমরা সব নাও দেখি, আমিও নেমে যাচ্ছি। তারপর বৌমা, তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো। কিছু ভয় নেই তোমার মা, কেউ তোমাকে বকবে না, কেউ কিছু বলবে না।
বাড়ির লোক এখনও কেউ ওঠেনি? এই বেলা তুমি নেমে এসো, কেউ দেখতে পাবে না। মেজকর্তা ছোট কর্তা নামিলেন, তৎপশ্চাৎ বড় কর্তাও নামিয়া গেলেন। মই নামিতে বৌমা পাছে পড়িয়া যান, এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন। বড় কর্তা তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া বলিলেন, এসো এসো, কিছু ভয় নেই, ওসব ওদের অভ্যেস আছে। ভাইদের লইয়া তিনি গৃহের ভিতর প্রবেশ করিলেন। বরদার আচরণ ও কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল। তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানে চাহিয়া রহিলেন। বড় কর্তা তখন বলিলেন, কাল বিকেলবেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম, দেখলাম মইখানা গোয়ালের পেছনে লাগানো রয়েছে। দেখে বললাম, মইখানা এখানে কে রাখল রে? কেষ্টাকে ডেকে সেখানা সরিয়ে ফেললাম। তখন কি জানি যে ছোট বৌমা সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন? এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখিয়া ছোট কর্তা ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করিলেন, মই দিয়ে ছোট বৌমা গোয়ালে ছাদেই বা উঠতে যাবেন কেন? বড় কর্তা বলিলেন, কেন, আমার পিণ্ডি চটকাতে আর কেন? আম খেতে উঠেছিল বোধহয়, ছাদময় তো আমের খোলা আর আটি ছড়ানো রয়েছে দেখলাম। এতক্ষণে বেশ ফর্সা হইল। গৃহিণীরা জাগিলেন, বাড়ির সকলে জাগিল। সকলে ব্যাপার কি জানিবার জন্য ছোট বৌমাকে ঘিরিয়া বসিল। বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাহাকে একেবারেই খাইতে হইল না এমন নহে। ক্রমে প্রকাশ পাইল, গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমি দুজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মই লাগাইয়া ছাদে উঠিয়াছিল। গোটাকতক আম খাইয়া মনোরমা নামিয়া যায়। কুমি বলে, এই আমটা খেয়ে নামছি। নামিবার সময় সে আর মই পায় নাই, লজ্জায় কাহাকেও ডাকিতেও পারে নাই। গাছের অনেকগুলা ডাল ঘন পল্লব ও প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালের ছাদ প্রায় স্পর্শ করিয়াছে। ডালপালা সরাইয়া ছাদের সেই কোণটায় কেহ গিয়া বসিলে নিম্নের লোক তাহাকে দেখিতে পায় না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমি সেই আম ঝোপের ভিতর লুকাইয়া বসিয়াছিল। বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে। অনেক রাত্রি অবধি সেখানে চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল। জেরাই ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমি ও মনোরমা নহে, এবাড়ির অন্যান্য মেয়ে ও বধূরাও মাঝে মাঝে এইরূপ ভাবে ছাদে উঠিয়া গোপনে আম্রভক্ষণ করিয়া থাকে। তবে এদিন যে কুমি ও মনোরমা আম খাইতে গিয়াছিল এ কথা তাহারা জানিত না। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। অনেক ধন্যবাদ।